وعلى آله وصحبه أجمعين জামাত ইসলামী সদর সাতকাইন ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সম্মেলনের জনাব সভাপতি অত্র ইউনিয়নের সম্মানিত আমির বিশিষ্ট আলেম দ্বীন জনাব মাওলানা মাহমুদুল হক সাহেব, সম্মেলনের সম্মানিত বিশেষ অতিথি জামাত ইসলামী সাতকাইন উপজেলার আমির জনাব মাওলানা কামাল উদ্দিন সাহেব, আজকের অন্যতম বিশেষ অতিথি সাতকাইন উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জনাব ইব্রাহিম চৌধুরী, ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত উলামা ইকরাম এবং অংশগ্রহণকারী ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরুতে মহান রব্বুল আলমিনের লাখ কোটি শুকর আদায় করছি যে মহান রব দীর্ঘ 16টি বছর পর আমাদের আশেপাশে গ্রামে গঞ্জে পাড়ায় গঞ্জে অবস্থিত এইসব ভাইদেরকে নিয়ে একসাথে বসার, দেখা করার, সাক্ষাৎ হওয়ার, চেহারা দেখার সুযোগ করে দিয়েছেন, সেজন্য আবারও বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই বন্ধুগণ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি ইস্যুর উপর আন্দোলন ছিল। শেখ হাসিনা মনে করেছিল এই ছাত্রদের দাবিটা তাড়াতাড়ি মিটমাট করে দিলে হয়ে যায়, কিন্তু শেখ হাসিনার ক্ষমতার টান দেবে ছাত্ররা, এটা শেখ হাসিনা বুঝতে পারে নাই। সুতরাং সে আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন, আমি শুরুতে তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আরো গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি ইতিমধ্যে সাতকাইনিয়াতে যারা আওয়ামী লীগের কারণে অন্যান্য বাহিনীর মাধ্যমে শাহাদাত বরণ করেছেন, আমাদের সেই এক এক করে নাম বলা অনেক সময় লাগবে, তবু আমি কয়েকজনের নাম স্মরণ করব। এইভাবে আমাদের 18 থেকে 20 জন মা ও ভাইকে খুন করা হয়েছিল, শাহাদাত বরণ করতে হয়েছিল। আমাদের শহীদ মাহমুদুল হক চৌধুরী সদা, জহিরুদ্দিন লিটন, আনোয়ার হোসেন, রহিমউদ্দিন, সালাউদ্দিন, জাহাঙ্গীর আলম, আব্দুল হাকিম, কামাল উদ্দিন, সালেহ আহমদ, ওসমান গনি, আবু তাহের, শহীদুল ইসলাম, মাহমুদুর রহমান সিকদার, মাইনুদ্দিন হাসান মুন্না, লাইলা বেগম, আব্দুল মোনায়েম মুন্না সহ অসংখ্য ভাইরা এবং আমাদের একজন বোন সহ যারা সেদিন শাহাদাত বরণ করেছেন, দুঃখকে নির্যাতন করে গুলিকে যারা জীবনকে বিসর্জন দিয়েছিল, আমি আজকের সমাবেশে তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আরও স্মরণ করছি ওইসব ভাইদের যারা এই পর্যন্ত প্রশাসনের রিপোর্ট অনুসারে 30,000 ছাত্র জনতা আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, চোখ হারিয়েছে, জীবন হারিয়েছে, এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এইসব ভাইদের আশু আরোগ্য লাভ করছি। সম্মানিত ভাই বন্ধুগণ, আমাদের নেতৃবৃন্দরা কথা বলেছেন, আশা করি কিছুক্ষণের মধ্যে জেলা আমির সাহেব আসবেন। আমরা এই সম্মেলনের মাধ্যমে আজকে একটা মেসেজ নিয়ে যেতে চাই। আজকে আমাদের সামনে যেসব ভাইরা উপস্থিত আছেন, এই সাতকাইনিয়া সদর ইউনিয়নের এইসব গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, আমরা যদি এই মেসেজকে ধারণ করতে পারি, তাহলে আমাদের ইউনিয়ন একটি
1 নম্বর ইউনিয়নে পরিণত হবে ইনশাআল্লাহ। এই ধরনের ইউনিয়ন দৃষ্টান্তপূর্ণ এবং আমাদের আদর্শবান ইউনিয়ন রয়েছে সাতক্ষীরা জেলায়। আমরাও এই সাতকানিয়া লোহাগাড়ায় একটি ইউনিয়নকে সেদিন আদর্শবান ইউনিয়ন পরিণত করতে চাই। আদর্শবান ইউনিয়ন হতে হলে আদর্শ কর্মীর প্রয়োজন হবে। কথা ঠিক কিনা বেটি? সেদিন শেখ মুজিবুর রহমান সাহেব আফসোস করেছিলেন যে এতগুলি 8 কোটি কম্বল আসলো, এই কম্বলগুলি গেল কোথায়? চোরের দলেরা ছুটে নিয়েছে, আমার কম্বলটা পর্যন্ত পায় নাই। সুতরাং ক্ষমতার স্বাদ বড় কথা নয়, যোগ্য লোক যদি না পাওয়া যায়, আদর্শবাদী লোক যদি পাওয়া না যায়, তাহলে কখনো আদর্শকে বাস্তবায়ন করা যায় না। তাই আজকে আমাদের সামনে সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে আদর্শমান লোক তৈরি করা। জামাত ইসলামী এমন একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে একজন বেনামাজি ঢুকলে সে নামাজি হয়ে বের হয়, একজন কোরআন পড়তে না জানা ব্যক্তি ঢুকলে সে কোরআন পড়ে বের হওয়ার মানুষ হয়ে যায়। যে লোক 5 ওয়াক্ত নামাজ পড়তো না, জামাত ইসলামীতে অংশগ্রহণের কারণে সে 5 ওয়াক্ত নামাজি মানুষ হয়েছে। অর্থাৎ একজন আদর্শবান মানুষ তৈরি করার একটি প্রতিষ্ঠান হচ্ছে জামাত ইসলামী। আজকে যে আশা আগ্রহ উদ্দীপনায় আমরা এসেছি, সে আশা আগ্রহ উদ্দীপনা তখনই কাজ দেবে যদি আমরা সে ধরনের আদর্শবান কর্মী হতে পারি। প্রিয় ভাইরা, আজকে এই জন্যে জামাত ইসলামীর আদর্শ, উদ্দেশ্য, কর্মনীতি, কর্মসূচি এইগুলি আমাদেরকে জানতে হবে। আমরা স্লোগানে, মিছিলে, মিটিংয়ে, সমাবেশে আমরা নিজেদেরকে নিয়োজিত রাখবো না। এর পাশাপাশি আমাদেরকে আমাদের সংগঠনের নিয়ম কানুন, আদর্শ এইগুলো মেনে চলতে হবে। কারণ আমাদের কাজ যখন বাড়বে, আমাদের পরিধি যখন বাড়বে, আমাদের জনসম্পৃক্ততা যখন বাড়বে, তখন কে আমাদের কর্মী, কে আমাদের বিপদের সময় পেয়েছিলাম, কে আমাদেরকে ভালোবাসতো, এইগুলি যদি ভুলে যায় তাহলে আমরা কাঁচা পাগনা এটা ভুল করে ফেলব। সুতরাং এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে বিজয়ের আগে যারা তোমাদেরকে সহযোগী ছিল, যারা ইমানদার ছিল, বিজয়ের পরে যারা ইমান এনেছে তারা কি সমান? আল্লাহ নিজে প্রশ্ন করেছে। সুতরাং বিজয়ের আগেই এই 5ই আগস্টের আগেই ঘরে ঘরে লুকোচুরি দিয়ে পুলিশের বই উপেক্ষা করে, আওয়ামী লীগের বই উপেক্ষা করে কর্মী বৈঠকে সমষ্টি পাড়ে যারা ছিল, এরা হচ্ছে আমাদের প্রকৃত ভাই, এরা হচ্ছে আমাদের প্রকৃত বন্ধু। তারা চাকরি দেখে নাই, তারা ব্যবসা চায় নাই, তারা মা বোনের পরিবারের সংসারের খবর রাখে নাই। ওই দিন আসহাবে সুফফা যারা সংগঠনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিল, এইসব ভাইদেরকে আপনারা ভুলে যাবেন না। হতে পারে এ আমাদের পাড়ার সমাজের অনেক নিম্ন স্তরের লোক, কিন্তু আল্লাহ তাআলার মেহেরবানি ওইসব নিম্ন স্তরের মানুষকে দিয়ে আল্লাহ তাআলা হেকমত নিয়েছেন, আর তাদের হেকমতের কারণে আজকে আমরা এখানে 150-200 জন মানুষ সমবেত হতে পেরেছি। সুতরাং এই মানুষগুলো যারা এক এক করে বাড়ি থেকে, ঘর থেকে আপনাদেরকে টার্গেট করে করে কর্মী বানিয়েছেন, আপনাদেরকে দাওয়াত দিয়েছেন, ফরম পূরণ করেছেন, এই লোকগুলি আমাদের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রিয় ভাইরা, তার মানে এই নয় বাকিদেরকে আমরা গুরুত্ব দিচ্ছি না, এমন না। ওই লোকগুলির সাথে বিজয়ের পর, 5ই আগস্টের পর আরও যারা এই সংগঠনে আসছেন, আমরা প্রত্যেকে সেলুট জানাই, আমরা প্রত্যেকে সম্মান করি। কারণ আপনিও এখানে নাজাতের উদ্দেশ্যে এসেছেন, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য এসেছেন, জামাত ইসলামের কাছ থেকে কিছু ভালো নসিহত পাবেন এই উদ্দেশ্যে এসেছেন। সুতরাং এই জন্যে আমির জামাত ঘোষণা করেছেন আমাদেরকে, আমরা আর কার প্রতি বিরোধ নাই, আমরা সকলকেই ক্ষমা করে দিয়েছি। সুতরাং আজকে এই ঘরে যারা এসেছে প্রত্যেকে আমাদের জন্য আমানত,
প্রত্যেকে আমাদের জন্য নিরাপদ, প্রত্যেকে আমাদের ভাই। তাই আগে আমরা যারা ছিলাম, এখন যারা এসেছি, প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই সমাজকে পরিবর্তন করব। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য জামাত ইসলামীর যে 60 দফা কর্মসূচি আছে, প্রথম দফায় কর্মসূচি হচ্ছে সমাজের সাধারণ মানুষের কাছে ইসলামের আহ্বান পৌঁছে দেওয়া, চিন্তা চেতনা দুরস্ত করা। একজন মানুষ নানা ধরনের চিন্তা করতে পারে, বলে যে আজকে মনে হয় বিএনপি হলে ভালো হবে, আরেকদিন মনে করে জামাত ইসলামী হলে ভালো হবে, আরেকদিন মনে করে আওয়ামী লীগ হলে ভালো হবে। এই ধরনের বিভিন্ন চিন্তার চেতনার মানুষ আছে। এইগুলোকে বুঝে সুঝে সহি ইসলামের দিকে নিয়ে আসা, এই দাওয়াত সমাজের সর্বস্তরের মানুষের কাছে আমরা আজকে যারা হাজির হয়েছি, আমাদের দায়িত্ব হচ্ছে সেটা পৌঁছিয়ে দেওয়া। কারণ এই বিজয়ের পর আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে, আমাদের উপর জনগণের প্রত্যাশা অনেক বেড়ে গেছে। সেই প্রত্যাশা হচ্ছে যে আজকে পতিত আওয়ামী লীগের এই স্থান দখল করার জন্য আরেকটা পতিত শক্তি আমরা চাই না। প্রিয়বার, এই জন্যে আমাদের সত্যিকার অর্থে যদি আমরা এই দেশের জনগণের খেদমত করতে চাই, তাহলে সঠিকভাবে ইসলামের দাওয়াতটা মানুষের কাছে পৌঁছাতে হবে। আর পৌঁছানোর জন্য আজকে আমরা যারা হাজির হয়েছি, আমরাই হলাম প্রথম ব্যক্তি। ইনশাআল্লাহ আমরা যদি কাজ করি, এই ধরনের অনেক মানুষ আমাদের সাথে এই মিছিলে শরিক হবে। কথা ঠিক কিনা বেঠিক? আজকে যদি শুধু সাতকানিয়া সদর ইউনিয়নে 5000 ফরম ছাপিয়ে আমরা মসজিদিয়া মার্কেটে একটা টেবিল নিয়ে বসি, ওই শিববাড়ি করিয়ে নর থেকে পর্যন্ত এসে ফরম পূরণ করবে কি করবে না? তাই এই কাজটা আমাদের করতে হবে। যেসব ভাইরা জামাত ইসলামীতে এসে নিজেকে সংশোধন করতে চায়, চরিত্রবান করতে চায়, নিজেরা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে চায়, তাদেরকে আমাদের দাওয়াতটা পৌঁছাতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, এইভাবে দাওয়াত দেওয়ার পর আমরা তাদেরকে ছেড়ে দেব না। আজকে আমরা শুনতে পেরেছি আমাদের বন্ধু সংগঠন যে তাদের নাকি 60টা গ্রুপ আছে। এই ধরনের একটা উপজেলায় যদি একটা সংগঠনের 60টা গ্রুপ হয়, তাহলে এই গ্রুপিংয়ে তারা রাজনীতি শেষ হয়ে যাবে। আমাদের বইদের কোনো গ্রুপিং নাই। সুতরাং যারাই দাওয়াত গ্রহণ করবে, যারা ইসলাম প্রতিষ্ঠার কথা বলবে, আমরা তাদেরকে সংগঠনের আওতায় নিয়ে আসব। সংগঠন চোখে দেখা যায় না, সংগঠন কাজ করলে বোঝা যায়। সুতরাং আমাদের কাজের জায়গা হচ্ছে যে জায়গায়, যে ঘরে আমি থাকি, যে ঘরে আমি ঘুমাই, যে পাড়ায় আমি থাকি, যে মসজিদে আমি নামাজ পড়ি, সেই জায়গা কেন্দ্রিক আমাদেরকে ইউনিট গঠন করতে হবে। ইউনিট গঠন করার জন্য একজন সভাপতি লাগবে, একজন সেক্রেটারি লাগবে, 5-7 জন কর্মী সমর্থক ওই কমিটি থাকলে হবে। আমাদের বড় বড় ডোনার অথবা বড় সর্দার মাতব্বর সবাইকে নিয়ে করতে হবে এমনটা দরকার নেই। ওই সমাজে যারা জামাত ইসলামী করে তাদেরকে নিয়ে জামাত ইসলামের একটা ইউনিট হবে। সুতরাং আমাদের এই সকল জনশক্তির হেফাজতের জন্য, এদেরকে আশ্রয় দেওয়ার জন্য, লালন করার জন্য, এদের চারিত্রিক উন্নয়নের জন্য, এদের দুঃখে সুখে সম্পৃক্ততার জন্য কোন জিনিসটা প্রয়োজন? কোনটা প্রয়োজন? ইউনিট প্রয়োজন। কি প্রয়োজন? ইউনিট প্রয়োজন। অনেকে বুঝতেছেন না, মেঘের আওয়াজ যায় না। তাহলে আমাদের 1 নম্বর কাজ হচ্ছে ইউনিট কায়েম করা। সুতরাং ভাইরা, আজকে গিয়ে আপনারা নিজেরা বসেন, একটা পাড়া অথবা 2টা পাড়া মিলে আপনারা বসেন, একজন সভাপতি ঠিক করেন, 5-7 জনকে নিয়ে একটা কমিটি করেন, এবং আমাদের যারা সমর্থক আছে তাদের তালিকা করেন, অথবা যারা নতুনভাবে আমাদের সংগঠনে সম্পৃক্ত হতে চায়, আমাদের সমর্থক ফোরাম আছে, যাকে সহযোগী সদস্য ফোরাম বলে, এই ফোরাম পূরণ করাবেন। সুতরাং আমাদের 4 দফা কর্মসূচির 2য় দফা কর্মসূচি হচ্ছে যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য আগ্রহী, এইসব মানুষকে সংগঠনের পতাকা তলে নিয়ে আসা, সংগঠনভুক্ত করা, সংগঠনের বৈঠকাইতে থাকা। আমরা স্বাভাবিকভাবে একটি মাসে 60টা বৈঠক করে থাকি। প্রতি সপ্তাহে এক একটা বৈঠক হয়।
এই বৈঠকগুলিতে আমাদের ভাইদেরকে আপনারা সম্পৃক্ত করাবেন। এখানে যদি তারা বসে তাহলে বোঝা যাবে আর আমাদের কর্মী, আর না বসলে তো আমরা মনে করবো যে তারা আমাদের সমর্থক। কর্মী হওয়ার জন্য, ইউনিটের দায়িত্ব পালন করার জন্য অবশ্যই ইউনিটের সাংগঠনিক বৈঠকে তাকে হাজির হতে হবে। এরপর আমাদের সাংগঠনিকভাবে আমাদের অন্যান্য কর্মসূচি আছে। এই কর্মসূচিগুলো যেগুলি উপজেলা থেকে, ইউনিয়ন থেকে যায়, সেগুলি আপনারা পালন করবেন। যেমন আমরা দাওয়াতি অভিযান পালন করি, যেমন আমরা গণসংযোগ সপ্তাহ পালন করি, এভাবে নানা ধরনের সেবামূলক কাজ এর কর্মসূচি দেওয়া হয়। এই কর্মসূচি আমাদের সংগঠন পদ্ধতি বইতে আছে, এগুলি আপনারা অনুসরণ করে সংগঠন পরিচালনা করবেন। তাহলে দেখবেন যে 5 জন 7 জন নিয়ে যে ইউনিট হয়েছে, 1 2 মাস 3 মাস 5 মাসের ব্যবধানে সেখান থেকে আমরা 8 জন 10 জন 20 জন কর্মী পেয়ে যাব। এইভাবে যদি আমরা এক একটা ইউনিট থেকে 20 জন কর্মী পাই, তাহলে একটা সদর ইউনিয়নে 500টা যদি ইউনিট হয়, তাহলে এখান থেকে 10,000 কর্মী সৃষ্টি হবে ইনশাআল্লাহ। সুতরাং ওই ক্যারিকুলামে, ওই তরিকা অনুসারে আমাদের সংগঠনটাকে গুছাতে হবে। এখন জামাত ইসলামী সুযোগ হয়েছে, 15 বছরের দেখা হয় নাই, আজকে দেখা করলাম, আজকে সব কায়েম হয়ে যাবে, বিষয়টা এমন নয়। আমাদের বাইরে বলছেন, কেউ বলছে 30 বছর আওয়ামী লীগ আসবে না, কেউ 50 বছর আওয়ামী লীগ আসবে না। আওয়ামী লীগ না আসতে পারে, আওয়ামী লীগের কোনো প্রেতাত্মা, ওই সন্ত্রাসীরা অন্য কারো নাম দিয়ে যদি এলাকায় ডিস্টার্ব করে, আপনি কি দিয়ে মোকাবিলা করবেন? এদের মোকাবিলার জন্য সাংগঠনিক শক্তি ছাড়া আর কোনো পথ নাই। সুতরাং ভাইরা, সাংগঠনিক শক্তি হচ্ছে আমাদের কর্মীর শক্তি, আমাদের ইউনিয়নের শক্তি, আমাদের ওয়ার্ডের শক্তি, আমাদের ইউনিয়নের শক্তি। আমাদের এই টায়ারগুলোকে, এই স্তরগুলোকে আমরা যতদিন মজবুত করতে পারবো না, আদর্শ সংগঠন হবে না। আদর্শবান সংগঠন করতে হলে এখানে আমাদের কাজ শুরু করতে হবে। আমাদের মাওলানা কামাল ভাই একটু করে বলেছেন, আমাদের অনেক বড় বড় ব্যক্তিরা আছেন, বলে যে তোমাদের এখানে আমি কেমনে বসি। এটা শুধু আমাদের সাথে না, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিয়েছে, ওই সমাজের সর্দার মাতব্বররা বলছে, আবুল আহাব, আবু জাহালেরা বলেছে, এই মুহাম্মদ, তোমার সাথে যারা ফকির ফকরা আছে, তুমি এদেরকে উঠাইয়ে দাও, সরিয়ে দাও, তাহলে আমরা তোমার কাছে দাওয়াত গ্রহণ করব, তোমার প্রতি ঈমান আনবো। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজের সাত্তান্নাসী মহলের কথা কি শুনেছিলেন? আজকে ওই সব ভাইদের কাছে অনুরোধ করব, ভাইরা, ওই ধরনের প্রভাব প্রতিপত্তি আপনাকে আল্লাহ যা দিয়েছে এটা আপনি রাখেন, কিন্তু আমাদের সংগঠনের সাথে কর্মী হতে হবে, ইউনিটে বসতে হবে। আপনারা শুনে খুশি হবেন যে ক্লাস 8 পাস মরহুম আব্দুল হালেক সাহেবের সাথে আব্দুল হালেক সাহেবের ইউনিটে যদি অধ্যাপক গোলাম আজম সাহেব বসে কর্মী হতে পারে, আমি আপনার কোনো চিন্তা করা লাগে? অধ্যাপক মোহাম্মদ আব্দুল হালেক সাহেব ক্লাস 8 পাস একজন ব্যক্তি ছিলেন, তার দাওয়াত অধ্যাপক গোলাম আজম সাহেব জামাত ইসলামীতে সম্পৃক্ত হয়েছিলেন, তিনি তার ইউনিটে বসেছেন, সেই গোলাম আজম সাহেব জামাত ইসলামের আমির হয়েছেন। আপনি সমাজের প্রভাব প্রতিপত্তি আছে, সম্মান আছে, অর্থ আছে, আপনি এইগুলোকে, অহমিকাগুলোকে বিসর্জন দিয়ে জামাত ইসলামীর কর্মী হিসেবে যে মসজিদে বসবেন, যেখানে বসবেন, আপনি সেখানে বসেন, সেখান থেকে আল্লাহ তাআলা আপনার মর্যাদা বাড়িয়ে দিতে পারে। কথা ঠিক কিনা বেটি? আমাদের রাহাবার শহীদ দেলোয়ার হোসেন সাইদি, ওনার চেয়ে বিজ্ঞ আলেম কি বাংলাদেশে ছিল? কিন্তু জামাত ইসলামীর মজলিস শুরার বৈঠকে সবার পিছনের কাতারে সাইদি সাহেব বসেছেন, সামনের কাতারে অন্যান্যরা বসেছেন, সাইদি সাহেবের মর্যাদা কমছে না বাড়ছে? এই জন্য লালদির ময়দানে বলেছিলেন, সাইদি সাহেব জনসভায় বলছিলেন, সর্বশেষ জনসভায়, আমাদের সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, তিনি তো এই কথা বলে নাই যে মুজাহিদ সাহেব আসছেন, এই কথা তো বলে নাই। সর্বোচ্চ সম্মান দিয়ে
তিনি সেদিন কথা বলেছিলেন। সুতরাং ভাইরা, আমরা যদি আমাদের এই কাজগুলোকে এইভাবে পরিচালনা করতে পারি, ওখান থেকেই আল্লাহ তাআলা মর্যাদার সাথে আমাকে আপনাকে আল্লাহ তাআলা মর্যাদা দান করবেন। মর্যাদা দেওয়ার মালিককে। সুতরাং ওই মর্যাদা আপনি ওখান থেকে হাসিল করেন, সংগঠনের কর্মী হয়ে আসেন, সংগঠনের রোকন হয়ে আসেন, মর্যাদা আল্লাহ তাআলা অটোমেটিক বাড়িয়ে দেবেন। এখানে কাগজ দরখাস্ত করে মর্যাদা পেতে হবে না, দরখাস্ত করে পদ পদবি পেতে হবে না। আমাদের এখানে বেকম অনেক আছে, পদ শূন্যতা আছে, আমরা অফেন বিজ্ঞাপন দিয়ে রাখলাম, সংগঠনের রোকন হয়ে আসেন, দায়িত্ব পালনের জন্য শূন্য পদ অনেক রয়েছে। সুতরাং আগে ওখান থেকে প্রস্তুত হয়ে আসেন। আমি কি কথাটা বুঝাতে পেরেছি? তৃতীয় কথা হচ্ছে ইসলাহে মুআশারা, সমাজ সেবা, সমাজের সেবা করা, সমাজের সাধারণ মানুষের কাছে আমাদের যেতে হবে, বসতে হবে, তাদের দুঃখ সুখে শরীক হতে হবে, তাদেরকে প্রয়োজনীয় নসিহত দিতে হবে, প্রয়োজনীয় সহায়তা করতে হবে। বিয়ে শাদী দিতে পারছে না কোনো মেয়ে, কেউ মারা গেল জানাজা দিতে পারছে না, দাফনের টাকা নাই, কাপড় কেনার টাকা নাই, এইখানে আপনারা সহায়তা করবেন। জামাত ইসলামের চতুর্থ দফা কর্মসূচি, এটাকে বলা হয় ইসলাহে মুআশারা, সমাজ সেবা ও সংস্কার। এরপর বলা হচ্ছে ইসলাহে হুকুমত, রাষ্ট্রীয় ব্যবস্থার পরিবর্তন। আজকে ফেসবুকে দেখা যায় জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী চায়। এই কথা কি জামাত ইসলামী না থাকলে, কাজ না করলে শফিকুর রহমান সাহেবের কথা আসতো? সুতরাং জামাত ইসলামের এই যে মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন, এটার এই কাজটা হচ্ছে ইসলাহে হুকুমত, রাষ্ট্রীয় ব্যবস্থার সংশোধন ও সংস্কার। আলহামদুলিল্লাহ, জামাত ইসলামী এই জন্য এই সরকারকে ন্যূনতম সময় দিয়েছে, তার ন্যায্য সময় পূরণ করে জাতীয় নির্বাচনের জন্য বলেছে। জামাত ইসলামী বলে নাই 1 মাসের ভিতর নির্বাচন দেন, 2 মাসের ভিতর নির্বাচন দেন। আমরা সমাজের কাঙ্ক্ষিত সংশোধন করে, রাষ্ট্রের কাঙ্ক্ষিত সংশোধন করে নির্বাচন চাই। আওয়ামী লীগের প্রেতাত্মারা যেখানে যেখানে গাপটি মেরে আছে, এদেরকে ওই চেয়ারে বসাই দিয়ে আরেকটা নির্বাচন হবে, তাহলে এই নির্বাচন কখনো জনগণের ম্যান্ডেটের নির্বাচন হতে পারে না। গত 3টি মেয়াদে 3-5-15 এই 15টি বছর আমরা ভোট দিতে পারি নাই। তাড়াহুড়া করে আরেকটা যদি ভোট হয়, সেখানেও যে আমরা ভোট দিতে পারবো তার কোনো গ্যারান্টি আছে? তাই এই জন্য আমরা চাই প্রয়োজনীয় সংস্কার। এই প্রয়োজনীয় সংস্কার করে যখন নির্বাচন দেবে, জামাত ইসলাম সেটাকে গ্রহণ করবে। সুতরাং আমাদের 4 নম্বর দফা, চতুর্থ দফা কর্মসূচি হচ্ছে ইসলাহে হুকুমত, রাষ্ট্রীয় ব্যবস্থার সংস্কার ও পরিবর্তন। জামাত ইসলামী এই বাঞ্ছিত পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এই জন্য আমাদের একেবারে ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে রাষ্ট্রের জাতীয় সংসদ পর্যন্ত সর্বত্রই প্রতিনিধি দেওয়ার যোগ্যতা আমাদের অর্জন করতে হবে। এই যোগ্যতার জন্য জামাত ইসলামের কাছে যে ধরনের যোগ্যতার মাপকাঠি আছে, সেই মাপকাঠিতে আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। তাহলে আমরা ওই সব জায়গায় একটা মর্যাদার আসন পাবো এবং জনগণের ম্যান্ডেট পাবো। প্রিয় ভাইরা, সাংগঠনিকভাবে জামাত ইসলামের কোনো দায়িত্ব আমরা নিতে পারলাম না, আমাদের সাংগঠনিক কোনো দায়িত্ব থাকলো না, অথচ জনগণের প্রতিনিধি হয়ে গেলাম। এই লোক যে গম চুরি করবে না, তার কোনো গ্যারান্টি আছে? তাই এই জন্য এই ধরনের রেডিমেড কোনো কাজ আমরা করতে চাই না। যারা জনপ্রতিনিধি হবেন, যাদের ইচ্ছা, যাদের মনে মনে হায়েস আছে, আগে জামাত ইসলামীর সমর্থক হন, কর্মী হন, রোকন হন, এগিয়ে আসেন। এইভাবে এগিয়ে আসলে সমাজের যদি একেবারে ন্যূনতম সাধারণ মানুষও যদি হয়, ইমানের দিক থেকে, তাকওয়ার দিক থেকে সে যদি যোগ্য হয়, জামাত ইসলাম সিদ্ধান্ত নিলে তাকে মেম্বার বানাতে পারবে না। তাই এইভাবে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমাদের মূল কাজ হচ্ছে ইসলামের আলোকে নিজেকে গঠন করা। প্রথমে নিজেকে গঠন করব, এর আলোকে সমাজকে পরিবর্তন করব। বা নিজের হিসাব নাই, ফজরের নামাজ পড়ে নিয়ে ঠিক নাই, কোরআন শরীফ পড়ে নিয়ে ঠিক নেই, হাদিস পড়ে নিয়ে ঠিক নেই, যদি আইয়ান দ্বিতীয় এর ডন ডর হতা হই,
ওয়া তো অঙ্গরাবরিব এই মানুষ গ্রহণ করিব না। তাই সমাজ পরিবর্তনের জন্য আগে নিজকে গঠন করতে হবে। নিজে যদি 3.5 হাত দেহের মধ্যে ইসলামকে এস্টাবলিশ করতে পারি, প্রতিষ্ঠা করতে পারি, নিজের চরিত্র সংশোধন করতে পারি, তাহলে ওই মানুষের দ্বারা বিনা যুদ্ধে বাংলাদেশকে জয় করা সম্ভব হবে। ভাইয়ের আমার, ওই জাতীয় কাঙ্ক্ষিত নেতৃত্ব সৃষ্টি করার জন্যে আমাদের সাংগঠনিক প্রোগ্রামগুলি আপনারা করবেন। আমাদের টিএস হবে, সভ্যতারে হবে, আমাদের অন্যান্য অনুষ্ঠানাদি হবে, এগুলিতে আপনারা অংশগ্রহণ করবেন। সুতরাং এইভাবে সাংগঠনিক কার্যক্রমে আপনারা যদি সম্পৃক্ত হতে পারেন, তাহলে সংগঠন ইনশাল্লাহ আপনাদেরকে মূল্যায়ন করবে এবং আপনারাও সমাজের কাছে একজন দায়ী হিসাবে প্রতিষ্ঠা লাভ করবেন। প্রিয় ভাইয়ের আমার, আজকে বাংলাদেশের এই ক্রান্তিকালে যেসব ছাত্র জনতা তাদের অক্লান্ত পরিশ্রম ও রক্তের বিনিময়ে একটি দ্বিতীয় স্বাধীনতা আজকে আমরা উপহার পেয়েছি, এই দেশকে গড়ার জন্য আজকে জামাত ইসলামীর অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে হবে। এর জন্য আমি আমাদের প্রতিটা এলাকায়, প্রতিটি গ্রামে আমরা প্রত্যেকেই আমাদের সাংগঠনিক টায়ারগুলোকে মজবুত করার জন্য আবার অনুরোধ করব। বিশেষ করে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের জামাত ইসলামের কাজ থাকতে হবে, ছাত্র শিবিরের কাজ থাকতে হবে, শ্রমিক কল্যাণের কাজ থাকতে হবে, মহিলা জামাতের কাজ থাকতে হবে। এইভাবে যদি আমরা সংগঠনটাকে গুছাই নিতে পারি এই কয়েক মাসের মধ্যে, তাহলে দেখা যাবে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য জামাত ইসলামীর ছাড়ার কোনো বিকল্প হবে না। তাই প্রিয় ভাইরা, এই জনগণের প্রত্যাশা, এই বৃহত্তর ময়দানে আজকে এই দায়িত্ব পালন করতে হলে আমাদের আত্মগঠনের পাশাপাশি নিজেদেরকে চরিত্রবান করা, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা, সমাজের মানুষের পাশে দাঁড়ানো এবং রাষ্ট্রের পরিবর্তনের জন্য যা যা প্রয়োজন সেগুলি করার জন্য ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে আমাদের সাংগঠনিক শৃঙ্খলা, সাংগঠনিক আমরা সকলকে আমরা প্রধান অতিথিকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত ভাই বন্ধুগণ, আমাদের সম্মানিত প্রধান মেহমান চলে এসছেন। আমি যে কথাটা বলতে চেয়েছিলাম এবং শেষ কথায় বলবো, এই জন্য যে আশা, আগ্রহ, উদ্দীপনা, যে প্রত্যাশা আমরা লক্ষ্য করছি, এই দেশের মানুষ মনে করে জামাত ইসলামী ছাড়া বাংলাদেশের নেতৃত্বের আর কোনো বিকল্প শক্তি নাই। এই প্রত্যাশা পূরণে জামাত ইসলাম যদি সফল না হয়, খোদা না করুক জামাত ইসলামী ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হতে পারে। তাই এই জন্য আমাদের চরম দায়িত্ব পালন করতে হবে। যে যেখানে আছি সেই দায়িত্ব পালনের জন্য এগিয়ে আসবো। আমাদের চরিত্র গঠন, আমাদের আমল আখলাক, কথাবার্তা, লেনদেন, আচার ব্যবহার সবগুলোকে ইসলামের আদর্শে, ইসলামের আদলে গঠন করার জন্য আমরা জামাত ইসলামীকে জানবো এবং বুঝবো, জামাতের সাথে সম্পৃক্ত হব এবং এই দেশে একটি সফল ইসলাম বিপ্লবের জন্য আমরা নিবেদিত প্রাণ কর্মী হিসেবে কাজ করব। এই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে আবার মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।